আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো তোমাদের ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 14 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। অনেকক্ষণ ধরে দরজার বাহিরে আরোহী দাঁড়িয়ে আছে, কোনো কথাই শুনতে পায়নি সে, পাবেও না। সাউন্ড প্রুফ করা রুম। কিছু সময় আস্তে করে দরজাটা খুললো। লক করা না থাকায় আরোহী দরজার ভিতরে প্রবেশ করলো। ও তো ভেবেই নিয়েছিল রাজ মিহুর সাথে কিছু একটা করছে। দরজা খুলতেই আরোহী রাজকে কোথাও দেখতে পেল না। মিহু সোফায় গালে হাত দিয়ে বসে আছে, ওর সামনে অনেকগুলো ফাইল। ধীর পায়ে মিহুর সামনে এগিয়ে গেল। মিহু বলল, ধুর, ভাল লাগে না, কি করব এখন? সবকিছু ইংরেজিতে লেখা, বুঝতেই আমার 1 ঘন্টা লাগবে। কমপ্লিট কখন করব? আরে আরোহী আপু তুমি? আরোহীকে দেখে মিহুর মাথায় শয়তানি বুদ্ধি খেলে গেছে। এখন সুযোগ বুঝে তা ব্যবহার করতে পারলেই হলো। আরোহী বলল, ভাইয়া তোর সাথে কি করেছে? রেগে কথাটা বলল। মিহু বলল, অনেক কিছু। শয়তানি হাসি দিয়ে কথাটা বলল। আরোহী বলল, যেমন? কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞেস করলো। মিহু বলল, আমাদের মধ্যে একটা সিক্রেট কথা, সেটা তোমাকে কেন বলবো? আরোহী বলল, বল না প্লিজ। মিহু বলল, বলবো না, তবে এতটুকু বলতে পারি, এই যে ফাইলগুলো দেখছো, এগুলো যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে রাজ ভাইয়া আমাকে একটা স্পেশাল গিফট দিবে। আরোহী বলল, সত্যি? চিৎকার করে কথাটা বলল। মিহু বলল, তুমি তো জানোই গিফট টিফট আমি আবার পছন্দ করি না। ভাব নিয়ে কথাটা বলল, তুমি এগুলো কমপ্লিট করে দাও আর ভাইয়ার কাছ থেকে গিফট নিয়ে নাও। আরোহী বলল, কিন্তু ভাইয়া যদি বকে? মিহু বলল, একদম বকবে না। আরোহী বলল, আচ্ছা ঠিক আছে, দে আমি করে দিচ্ছি। আরোহী ফাইলগুলো কমপ্লিট করতে লাগলো আর মিহু দরজা দিয়ে পরিমরি করে ছুটলো। তাকে আর পাইকে কোনো রকম সিঁড়ি দিয়ে নেমে গাড়ির কাছে এলো। মিহুর রুম থেকে বের হওয়ার সাথে সাথে রাজ ওয়াশরুম থেকে বের হলো। মিহুর জায়গায় আরোহীকে বসে থাকতে দেখে নিবরাজ জিজ্ঞেস করলো, তুই এখানে কি করছিস? মিহু কোথায়? রেগে কথাটা বলল। আরোহী বলল, মিহু। চারপাশে তাকিয়ে বলল, আরে মিহু তো এইখানেই ছিল, কোথায় গেল? নিবরাজ বলল, তুই এইখানে কেন? চোখ লাল করে জিজ্ঞেস করলো। আরোহী ভয় পেয়ে নিবরাজকে পুরো ঘটনা খুলে বলল। ওইদিকে মিহু পড়েছে ঝামেলায়। গাড়ির ভিতরে ঢুকে কতবার গাড়ি স্টার্ট দিল, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। গাড়ি স্টার্ট হবে না কারণ পিছনে থাকা চাকাটা পাঞ্চার করে দিয়েছি। মিহু ভয়ে ভয়ে সামনের দিকে তাকালো, দেখলো নিবরাজ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, পরনে ট্রাউজার, খালি গায়ে, টাওয়ালটা ওর গলায় ঝোলানো। গাড়ি থেকে বেরিয়ে যেই পালাতে যাবে, রাজ ওর হাতটা ধরে ফেললো। তারপর কোনো কথা না বলে সোজা কোলে তুলে নিল। মিহু একটু ছোটাছুটি করলো না, ও ভালো করেই জানে ও রাজের সাথে পারবে না, তাই চুপচাপ ওর বুকে মাথা হেলান দিয়ে রাখলো। রাজ ওকে নিয়ে রুমের দিকে হাঁটতে লাগলো। কেন জানি মিহুর ওর বুকে মাথা রাখতে খুব ভালো লাগছে, ওর ইচ্ছা করছে শক্ত করে ধরে রাখতে। রাজ রুমে এসে মিহুকে খাটে বসিয়ে দিল, তারপর দরজাটা লক করে ওর সামনে এসে বসলো। নিবরাজ বলল, আমি ভালো করেই জানতাম তুমি কোনো না কোনো ফোন দিয়ে এটে নিশ্চয় পালাবে, তাই গাড়ির চাকা পাঞ্চার করে দিয়েছি। মিহুর কানের কাছে কোনো কথা যেন ঢুকলোই না। সে এক দৃষ্টিতে নিবরাজের উন্মুক্ত বুকের লোমগুলোর দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে রাজের বুকের পশমের মধ্যে যে ছোট্ট ছোট্ট পানির বিন্দুগুলো আছে, সেগুলো সে মনোযোগ সহকারে গুনছে, যাতে তার অন্যদিকে হুঁশ নেই। নিবরাজ তুড়ি বাজাতেই মিহুর ধ্যান ভাঙে। নিবরাজ বলল, কি ম্যাডাম, এমন করে আমাকে দেখে চোখ দিয়ে গিলে খাচ্ছেন কেন? আমি যে খুব হ্যান্ডসাম তা আমি জানি, ভাব নিয়ে কথাটা বলল। মিহু বলল, আমার তো খেয়ে পরে কাজ নেই, আপনার দিকে তাকিয়ে থাকবো। আমি আপনার পেছনের কারবারের নকশা দেখছিলাম। নিবরাজ বলল, এত মনোযোগ দিয়ে? মিহু বলল, হ্যাঁ। নিবরাজ বলল, ও আচ্ছা, তা কাজ শুরু করো। মিহু 2 গালে হাত দিয়ে সামনে থাকা ফাইলগুলোর দিকে তাকিয়ে আছে। নিবরাজ কারবার থেকে টি শার্ট বের করে পরে নিল, তারপর মিহের দিকে তাকিয়ে বলল, আমি এখন ঘুমাবো, তাই কোনো ডিস্টার্ব করবে না, চুপচাপ নিজের কাজ করবে। কথা বলেই রাজ বিছানায় গা এলিয়ে দিল। 10 মিনিট ধরে মিহু বসে আছে। রাজকে ঘুমাতে দেখে চোখ দুটো ভরে এলো ঘুমে। এমনিতেই মিহুর বেশি কাজ আর ভগভগানিতে ঘুমে ধরে। মিহু সামনে এগিয়ে নিবরাজকে ধাক্কা দিতে শুরু করলো। মিহু বলল, এই যে শুনুন, এই যে। নিবরাজ বলল, বলো। ঘুম ঘুম চোখে বলল। মিহু বলল, দরজার লকটা খুলে দিন, আমি বাসায় যাব, বাসায় থেকে আমি ফাইলগুলো কমপ্লিট করে আনবো, প্লিজ দরজাটা খুলে দিন। নিবরাজ বলল, প্লিজ বলছি না ডিস্টার্ব করতে না।
চুপচাপ নিজের কাজ করো। মিহু বলল, প্লিজ দরজার চাবিটা তো দিন অন্তত, আমি আপনার সব কথা শুনবো। নিবরাজ হঠাৎ করে মিহুকে ঘুমের করে টান দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর ওকে জোরে ধরে ঘুমিয়ে পড়ল। মিহু বলল, আরে করছেনটা কি, ছাড়ুন বলছি। নিবরাজ বলল, একটা কথাও বলবে না, আমাকে ঘুমাতে দাও। ঘুমের ঘরে কথাগুলো বলল। অনেক চেষ্টা করে মিহু নিজেকে ছাড়াতে পারছে না, কি আর করবে। ক্লান্ত হয়ে নিজেও ঘুমের দেশে পাড়ি দিল। 2 ঘন্টা পর রাজের ঘুম ভাঙলো। ওদের কেউ ডাকেনি, দিলেও কাজ হতো না। রাজের রুম তো সাউন্ড প্রুফ করা, তাই সারাদিন চিৎকার করে ডাকলেও ভিতরে কথা শোনা যাবে না। রাজ ঘুম থেকে উঠে আশেপাশে সব জায়গায় মিহুকে খুঁজছে, কিন্তু কোথাও দেখতে পায়নি। নিবরাজ বলল, ব্যাপার কি, মিহু কোথায়? আমি তো রুম লক করে রেখেছিলাম, তাহলে বের হলো কিভাবে? যখনই বিছানা ছেড়ে উঠতে যাবে তখনই ওর চোখ পড়ল বিছানার দিকে। মিহুর 4 হাত পা চারদিকে ছড়িয়ে ঘুমাচ্ছে। নিবরাজ বলল, দেখেছো কাণ্ড, মহারানী আমার সাথে ঘুমাচ্ছে আর আমি সারা রুম খুঁজে হয়রান হচ্ছি। ঘুমের মধ্যে ওকে কত সুন্দর লাগছে, দেখে মনে হয় না এত দুষ্ট। আমি আবার ওর উপর ক্রাশ খেয়ে গেলাম। নিবরাজ মিহুর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। নিবরাজ বলল, বড্ড বেশি ভালোবাসি তোকে, আমি তোর জন্য সব করতে রাজি আছি, তুই যা বলবি তাই। আমি অন্য কাউকে কখনো আমার অধিকার দিব না। কিছুক্ষণ পর মিহু ঘুম থেকে উঠে পড়ল। মিহু দেখলো নিবরাজ ওর দিকে তাকিয়ে আছে, দুনিয়াদারিতে কোনো হুঁশ নেই। মিহু বলল, অমন করে কি দেখছেন? নিবরাজ বলল, তোমাকে। আনমন এই কথাটা বলে ফেললো। মিহু বলল, কি? চিৎকার করে এই কথাটা বলল। মিহুর চিৎকারে ওর হুঁশ ফিরে এলো। নিবরাজ বলল, কাজ ছেড়ে তুমি এইখানে ঘুমাচ্ছ কেন? বলেছিলাম না 1 ঘন্টার মধ্যে সব ফাইল কমপ্লিট করতে, এখন সব ফাইল কমপ্লিট করে তারপর বাসায় যাবে। মিহু বলল, আমি পারবো না, মুখ ঘুরিয়ে কথাটা বলল। নিবরাজ বলল, তাহলে আমি কিন্তু তোমাকে শাস্তি দিব। এই রুমে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। নিবরাজ শয়তানি হাসি দিয়ে একটা চোখ মারল। মিহু মনে মনে ভয় পেয়ে গেল, কি জানি আবার কি করে বসে, এই ছেলের মতিগতি ঠিক লাগছে না। মিহু চুপচাপ বিছানা থেকে নেমে কাজ শুরু করে দিল। প্রায় 1.5 ঘন্টা পর ফাইলগুলো কমপ্লিট হয়। অবশ্য রাস্তাকে কমপ্লিট করতে সাহায্য করেছে। মিহুর প্রচন্ড হাত ব্যথা করছে। ও লাস্ট কবে এত লিখেছে সেটা ওর মনে নেই। পরীক্ষার খাতায় এত লিখলে আজ ওর এই দিন দেখতে হতো না। 1.5 ঘন্টা লেখার মধ্যে ছিল। নিবরাজ বলল, দরজা খুলে দিচ্ছি, নিচে গিয়ে বসো, আমি তৈরি হয়ে তোমাকে বাসায় দিয়ে আসবো, নিচে গিয়ে খাবার খেয়ে নাও। মিহু বলল, আচ্ছা। মিহু ভালো মেয়ের মতো নিচে চলে গেল। রজনী বেগম নিচেই ছিলেন। রজনী বলল, মিহু মামুনি এসেছিস, বস এইখানে, খাবার খেয়ে নে, খাবার না খেলে যেতে পারবি না। মিহু বলল, না আন্টি, আমি বাসায় গিয়ে খেয়ে নিব। রজনী বলল, কোনো কথা শুনবো না, তুই বস, আমি খাবার নিয়ে আসছি, কোথাও চলে যাস না আবার। রজনী বেগম খাবার নিয়ে এলেন। মিহু কিছুতেই খেতে চাইছিল না। রজনী বেগম জোর করে নিজ হাতে খাইয়ে দিতে লাগলেন। রজনী বলল, জানিস মিহু, আমার খুব শখ ছিল আমার একটা মেয়ে হবে, সব সময় আমার কথা শুনবে, নিজ হাতে ওকে খাইয়ে দিব। মিহু বলল, থাকলে কখনোই করতেন না, তখন ছেলেকে বেশি আদর করতেন, যেমন আমার মাম্মি। রজনী বলল, মোটেও না, বাদ দে, এখন মন খারাপ করে লাভ নেই, তোকে যখন রাজের বউ করে নিয়ে আসবো তখন আমার শখ পূরণ করে নিব। মিহু বলল, আমি মরে গেল আপনার ছেলের বউ হব না, সব সময় আমাকে ধমক দিয়ে রাখে, ভয় দেখায়, সন্দেহ করে, আবার কেমন কেমন জানি করে, আমি একে বিয়ে করছি না। মনে মনে কথাগুলো বলল। রজনী বলল, কিরে কি ভাবছিস, মুখে খাবার গিলছিস না কেন? মিহু বলল, কিছু না আন্টি। তখনই সিঁড়ি দিয়ে আইজান নিচে নামছিল, পরনে একটা হাফ প্যান্ট, গায়ে কিছুই নেই। মিহু ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে, ছেলেটা পড়েছে কি? আইজান বলল, বড় মা, 1 মগ কফি দাও তো। নিচে মিহুকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে অর্ধেক সিঁড়ি থেকে আবারও উল্টো দিকে নিজের রুমে দৌড় দিল। মিহু ওর কাণ্ড দেখে অবাক হয়ে গেল। মিহু বলল, কি হলো এটা? রজনী বলল, ছেলেটা খুব লাজুক, খালি গিয়ে কারোর সামনে আসে না, তোকে দেখে এমন করলো। মিহু বলল, এমন করে দৌড় দিল, মনে হলো আন্ডারওয়্যার পরে বাইরে চলে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে নিবরাজ মিহুকে বাসায় পৌঁছে দিল। রাজের মনটা আজ অনেক খুশি, কারণ অনেকদিন পর মিহুর সাথে সময় কাটালো সে। পরের দিন সকালে গেটের কাছে বাইক রেখে কলেজের ভিতরে ঢুকলো আইজান। আজ নিবরাজ আসেনি, কিছুদিন পর ভালোবাসা দিবস, এই উপলক্ষে রাজ কলেজে একটা বড় পার্টি রেখেছে। আসলে মিহুর জন্য রাখা পার্টিটা, তার প্ল্যানিং এর জন্য ব্যস্ত আছে সে। আইজান ভিতরে ঢুকতে রিমন, সাদাব, সিয়াম, আরিফ, সোহেল, নিশাতের সাথে দেখা। সাদাব বলল, কিরে দোস্ত, তুই নাকি বাড়িতে খালি গায়ে আন্ডারওয়্যার পরে ঘুরিস? সাদাফের কথায় আইজান অনেকটা রেগে গেল। সে তার প্রেস্টিজ নিয়ে অনেক সচেতন। আইজান বলল, কে বলেছে? রেগে কথাটা বলল।
রিমন বলল, মিহুই তো সারা কলেজে বলে বেড়াচ্ছে তুই নাকি মেয়েদের ইমপ্রেস করার জন্য খালি গিয়ে পুরো বাড়িতে ঘুরে বেড়াস। মুখ টিপে হেসে সে কথাটা বলল। আইজান বলল, অ্যানাকন্ডা তোর খবর আছে। রেগে কথাটা বলে আইজান রেগে মিহুকে খুঁজতে লাগলো। ওকে পেলে কাঁচা গেলে ফেলবে। কিছু সময় পর মিহুকে পেয়ে গেল। মিহুর সামনে এসে গিয়ে চোখ লাল করে দাঁড়ালো। মিহু বলল, আরে নেংটি ইঁদুর, আমার রাস্তা আটকাচ্ছ কেন? আইজান বলল, সারা কলেজে আমার নামে কি বলছো? মিহু বলল, আমি তো কিছুই বলিনি। অবাক হওয়ার ভান ধরে কথাটা বলল। আইজান বলল, আমি মেয়েদের ইমপ্রেস করার জন্য খালি গায়ে আন্ডারওয়্যার পরে ঘুরে বেড়াই। মিহু বলল, আমি কখন বললাম এসব কথা? আইজান বলল, আবার অভিনয় করছো? ওদের সামনে দিয়ে দুটো মেয়ে যাচ্ছিল, তাদের সামনে গিয়ে মিহু বলে উঠল, আচ্ছা আপু, আপনারা বলেন তো, আমি আপনাদেরকে কিছু বলেছি আইজানের নামে? মেয়েদের ইমপ্রেস করার জন্য ও নাকি বাড়িতে খালি গায়ে আন্ডারওয়্যার পরে ঘুরে বেড়ায়। মেয়ে দুটো অবাক হয়ে বলল, কোথায় না তো? মিহু বলল, আচ্ছা আপুরা, আপনারা এখন আসতে পারেন। আইজান বলল, তোমাকে তো আমি। মিহু বলল, দেখেছেন আমি কাউকে কিছুই বলিনি। যদি সারা কলেজে ছাড়তাম তাহলে এই দুটো আপু জানতো। আচ্ছা, আপনি বিশ্বাস করছেন না তো? ওই যে একদল মেয়ে আসছে, তাদেরকেও জিজ্ঞেস করে দেখি। আইজান বলল, একদম না, চুপ করো তুমি, এর ফল কিন্তু ভালো হবে না। রেগে কথাটা বলল। মিহু ওই দলের মেয়েদেরকে কিছু বলতে যাবে, তার আগেই আইজান ওর মুখ চেপে ধরলো। মেয়েগুলো চলে যেতে মিহুর মুখ ছেড়ে দিয়ে আইজান বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এখান থেকে আজকে চলে না গেলে মিহু ওর ইজ্জত সবকিছু প্লাস্টিক করে দিবে। মিহু মিটমিট করে হাসছে। মিহু বলল, একদম ঠিক আছে, বোঝ এবার মজা, নেংটি ইঁদুর কোথাকার। ইস, নেংটি ইঁদুরের আবার শরম। বাড়িতে গিয়ে ডিব্বা ভরে এই শরম রেখে দিও। দূর চলে গেল, না হলে আরেকটু রাগানো যেত। ওর সাথে লাগতে যে আমার কি ভালো লাগে তা আমি বোঝাতে পারবো না। খান ভিলা। আইজান বাড়ি গিয়ে সোজা নিবরাজের রুমে ঢুকে গেল। নিবরাজের ল্যাপটপে কাজ করছিল। আইজানকে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরতে দেখে অবাক হয়ে গেল। নিবরাজ বলল, কিরে এত তাড়াতাড়ি ফিরলি যে? আইজান বলল, আর কিছু সময় থাকলে আমার ইজ্জতের ফালুদা হয়ে যেত। শার্ট খুলে তারপর মুখ ডেকে বাসায় আসতে হতো। নিবরাজ বলল, কেন, কি হয়েছে? আইজান নিবরাজকে পুরো ঘটনা খুলে বলল। রাজ মিট মিট করে হাসছে। আইজান বলল, তোর বউ কি ভাস দেওয়ার জন্য অন্য কাউকে খুঁজে পায় না? শুধু সব সময় আমার সাথে লাগতে আসে। কতগুলো বাঁশ খাওয়ালো আমায়। নিবরাজ বলল, এক কাজ কর, বাঁশগুলো দিয়ে একটা গোয়ালঘর তুলে ফেল, কয়েকটা গরু পালিশ, বাড়িতে আয় হবে, আবার তোর খরচও চলবে। আইজান বলল, ভাই তুইও মজা করছিস আমাকে নিয়ে? দেখিস এবার ছেঁকা খাবি ওর কাছে। হাসছিস না আমার কথা শুনে? তোর কপালে দুঃখ আছে আবার। আইজান খানের কথা কখনো ভুল হয় না। গতবার তো লাখ লাখ টাকার জিনিস ভাঙছিস, এবার যদি একটা কাচের মগও ভাঙে তাহলে কিন্তু তোর খবর আছে। টাকা গাছে ধরে নাকি? টাকা কামাই করতে কষ্ট আছে। নিবরাজ বলল, ও সেইবার বোধহয় তোর রুমটা ছেড়ে দিয়েছিলাম, কোনো কিছু ভাঙেনি, তাই এত বড় বড় ডায়লগ মারছিস। এবার সবার আগে তোর রুমটাই আগে তছনছ করব, তারপর বাকিটা। আইজান বলল, একদম না বলে দিলাম, আমার রুমের একটা জিনিসও হাত দিবি না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। রাগে বিড়বিড় করতে করতে আইজান রুম থেকে বের হয়ে গেল। নিবরাজ মিটমিট করে হাসছিল। পাগলি মেয়েটা আজকেও আইজানকে রাগিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 14 নম্বর পর্বটা এখানেই এন্ড করা হলো। তো গাইস, কালকে বৃষ্টিতে ভিজার কারণে আমার সর্দি লাগছে, যার কারণে ভয়েসটা অন্যরকম শোনাতে পারে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো তোমরা যারা যারা পুরো গল্পটা দেখতেছো আর আজকের পর্বটা যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা আজকের পর্বটা কেমন হয়েছে। আর হ্যাঁ গাইস, তোমরা যারা যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।